যেটা শুরু করবো আজকে সেটা হচ্ছে বিদেশি যাত্রীদের বিবরণ দিয়ে। এবার বিষয়টা হচ্ছে যে এই বিদেশি যাত্রীদের বিবরণ যদি আমরা দেখি, মানে প্রাচীন ভারতের যদি ইতিহাসের সোর্স হিসাবে দেখি, যেটা থেকে নেটে প্রায় প্রত্যেক বছরই মোটামুটি এখান থেকে প্রশ্নগুলো আসে, একটা প্রশ্ন আসেই। তো এই লেখাগুলো একটু দেখতে হয়। এবার বিদেশি যাত্রী বলতে আমরা প্রথমে এখানে গ্রিক যাত্রীগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এবার স্কাইল্যাক্স বলে যার প্রথম নাম দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা হচ্ছে স্কাইল্যাক্স। ইনি কি হচ্ছে ইনি অ্যাকচুয়ালি একজন প্রথম পরিচিত যিনি বীর, যিনি ভারতের মাটিতে পা রাখছে, ঠিক আছে? মানে ইনি অ্যাকচুয়ালি প্রথম একজন পরিচিত বীর যিনি ভারতের মাটিতে পা রাখছেন। এবং এ অ্যাকচুয়ালি পার্সিক বা ইরানি দ্বারা অ্যাকচুয়ালি রাজা ছিল সেখানে, দ্বারা তার নির্দেশেই অ্যাকচুয়ালি সিন্ধু নদীর সন্ধানে তিনি ভারতে এসেছেন, ঠিক আছে? এবং এই জন্য এই নামটা আমরা প্রথম পাই, তাই জন্য এটা ব্যক্তিটা ইম্পর্টেন্ট। এর থেকে বেশি ডিটেলস সেরকম একটা কিছু পাওয়া যায় না। এর পাশাপাশি যদি আমরা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের হিস্টোরিক্যাল গ্রন্থটা দেখি, সেখানে আমরা দেখব যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মানে চতুর্থ শতক এরকম সময় বলছে যে ইন্দো পারস্য সম্পর্কে একটা বর্ণনা পাওয়া যাচ্ছে, হেরোডোটাস এটা দিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে যে যেটা বলেছিলেন যে ইন্ডিয়া ছিল অ্যাকচুয়ালি ইরানি সাম্রাজ্যের একটা প্রদেশ বলে এরকম হেরোডোটাস বলেছিলেন। আমি আগে ক্লাসে বলেছিলাম একবার, এখানে না অন্য মানে যেখানে তোমরা পড়তে সেখানে বলেছিলাম। বিষয়টা হচ্ছে যে এবং তাছাড়াও বলতেন যে রাজস্ব হিসাবে ৩৬০ ট্যালেন্ট বলে একটা স্বর্ণ পাওয়া যেত, সেইটা তারা ভারতীয়রা ট্যাক্স হিসাবে নাকি সাইরাসকে দিত, ঠিক আছে? ট্যাসিয়াস এবং হেরোডোটাসের বিবরণে যদিও সত্যতা নিয়ে অ্যাকচুয়ালি অভাব দেখা যায়, সত্যতার অভাব দেখা যায়, কারণ সত্যি কথা বলতে তারা কখনো ভারতে আসেনি। ওকে, এরপরে যদি আমরা যে ঘটনাগুলো গ্রিকদের যদি ভারতের ক্ষেত্রে যদি সম্পর্কযুক্ত যে ঘটনা যদি দেখি, সেটা হচ্ছে আলেকজান্ডার যে সিকান্দারদের সাথে আসার নেয়ার কাজ ছিল, ঠিক আছে? মনে সেক্রেটাস বলে একজন ছিল। তো এদের মোটামুটি লেখালেখি থেকে উত্তর ভারত সম্পর্কে আমরা সে সময় বেশ কিছু তথ্য পাচ্ছি। এই নিয়ার কাজ কে ছিল? আলেকজান্ডারের সেনাবাহিনী, অ্যাকচুয়ালি নৌ সেনাবাহিনীর প্রধান ছিল, ঠিক আছে? এবং কোনেস সেক্রেটাস বলে যে নামটা পাই, যেটা নোটে তোমরা পাবে, সেটা হচ্ছে যে আলেকজান্ডারের জীবনী লিখেছিলেন, ঠিক আছে? মাথায় রাখবেন, আলেকজান্ডারের জীবনী লেখকের নাম হচ্ছে কোনেস সেক্রেটাস। ওকে, তো এর পরবর্তী যে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার মেগাস্ত্রী, সেটা আমরা কম বেশি ছোট থেকে সবাই জানি। কিন্তু বিষয়টা হচ্ছে নেটে তো বাচ্চাদের প্রশ্ন আসবে না, নেটে যে প্রশ্ন আসবে আমাদের সেই অ্যাঙ্গেল থেকে বিষয়বস্তু পড়তে হবে। বিষয়টা হচ্ছে যে মেগাস্তিনিস আমরা জানি ইন্ডিকা গ্রন্থ লিখছে। এবার তার পরিচয় কি? পরিচয় বিষয়টা যদি দেখা যায়, তো সিরিয়ার অ্যাকচুয়ালি যিনি শাসক ছিলেন না, সেলুকাস, যাকে চন্দ্রগুপ্ত মৌর্য ৩০৫ খ্রিস্টাব্দে পরাজিত করেছিল, তাই তো? এবার ৩০৫ খ্রিস্টাব্দে যে পরাজিত করছে তাকে, এবার সমস্যাটা হচ্ছে যে এই সেলুকাস অ্যাকচুয়ালি সেই সময় ৩০৩ খ্রিস্টাব্দে একটা ৩০৩ খ্রিস্টপূর্বাব্দে একটা যুদ্ধ হয়েছিল, তোমাদের যখন ক্লাস হবে সেগুলো পড়ানো হবে। তো সেইখানে একটা চুক্তি, মানে ৩০৫-এ যুদ্ধ হচ্ছে, ৩০৩-এ খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি, সেগুলো চুক্তি হচ্ছে একটা। তো চুক্তিতে বিভিন্ন রকম বিভিন্ন শর্ত ছিল, সেগুলো যখন পড়াবো সেখানে ডিটেলস আলোচনা হবে। তো বিষয়টা হচ্ছে সেইখানে অ্যাকচুয়ালি এই সেলুকাসের দুধ মেগাস্তেনিসকে তিনি প্রথমে আরাকোশিয়া বা কান্দাহার ছিলেন, যেটা বর্তমান দিনে কান্দাহার, সেইখানে ছিলেন রাষ্ট্রদূত হিসাবে। তারপর সেখান থেকে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসছেন। ওকে, এবার মেগাস্তেনিসের ইন্ডিকা গ্রন্থটা তো আমরা আসল রূপে পাওয়া যায় না। তার স্ট্র্যাবো বা এরিয়ান বা জাস্টিন বা ডিওডোরাস, প্লিনি, প্লুটার্ক, এদের বইয়ে কিন্তু লেখাতে মেগাস্তেনিসের যে সমস্ত গল্পগুলো লিখেছিল সেই বিষয়গুলো উল্লেখ আছে। ওকে, মেগাস্তেনিসের রচনা। এবার বিষয়টা হচ্ছে যে ম্যাক ট্রেন্ডেল বলে একজন আছেন, তিনি ১৮৯১ সালে এই মানে মানে এই যে এতজনা সময় সমস্ত লিখেছিল তার থেকে কিছু 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 করে তিনি একটা একত্রিত করেছে, করে একটা ইংরাজিতে তার অনুবাদ করছে এই ইন্ডিকা গ্রন্থ, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে মেগাস্তেনিসের যদি বর্ণনাকে আমরা মোটামুটি কম বেশি আহ, কিছুটা অংশ সত্য হিসাবে ধরা যায়, কিছুটা অংশ মিথ্যা হিসাবে ধরা যায়, ঠিক আছে? এবার তোমাদের নোটে তোমরা একটু দেখবে, পড়ার চেষ্টা করবে যে ডিটেলসে যে কি কি তিনি বলেছেন, ঠিক আছে? আমি কিছু কিছু বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্টেটমেন্টে যে প্রশ্নগুলো আসে, এটাই সমস্যা হয়েছে। এই বর্ণনাগুলো আমরা জানি না, কারণ ডিটেলস থেকে ছোটখাটো খুব ডিটেলসের জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? সেই জন্য আমাদের এই জায়গাগুলো কিন্তু ধরতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের আহ, সেখানে যদি আমরা দেখি, সেখানে তিনি মেগাস্তিনিস তার এতে বলছেন যে ১৪টা নদী ছিল, যার মধ্যে বলছে গঙ্গা সব থেকে পবিত্র নদী, ঠিক আছে? এবং তিনি আরো বলেছিলেন যে পাটলিপুত্রকে ভারতের সব থেকে বৃহত্তম শহর বলেছেন। এগুলো মেগাস্তিনিসের বিবরণের কথা বলছে। এছাড়া দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে বলছেন যে মানে পাটলিপুত্রের যে দৈর্ঘ্য প্রস্থ বলছে ১৬ কিমি, মানে কিমিটাকে তো স্টেডিয়া বলতো তারা গ্রিক ভাষায়, তো সেটাকে বলছে, ঠিক আছে? এর পাশাপাশি বলছে ভারতীয়রা খুব সাহসী ছিল, বীর ছিল, সত্যবাদী ছিল। এবং মেগাস্তিনিস মৌর্য সামরিক যে প্রশাসন, সৈন্যবাহিনীর যে প্রশাসন, সেটা চালানোর জন্য তিনি ৮টা সমিতির কথা বলেছিলেন। ওকে,
এর পাশাপাশি তিনি মেগাস্তিনিস আবার পাণ্ড্য রাজ্যটার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এটা একটা ৩৬৫টা গ্রামের একটা সমাহার। এই ধরনের ডিটেলসের জিনিস কিন্তু নোটে দেওয়া আছে। এগুলো তোমাদের বারবার মানে দেখতে হবে। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে এই ধরনের বিবরণ থেকে যে ৪ টে স্টেটমেন্ট দেয়, দিয়ে বলবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। সুতরাং বিবরণ না পড়ে থাকলে, এবং এর পাশাপাশি যখন পরবর্তী ক্লাসে মানে আজকে যে চীনের লেখকদের বিবরণ পড়াবো, সেখানেও কিন্তু এরকম ধরনের মানে বিবরণ তাদের বইতে কি ডিটেলস লেখা আছে, ফাহিয়েন, মানে হিউয়েন সাং তাদের বইতে কি লেখা আছে, এগুলো একটু পড়ে যেতে হয় আমাদের। তো মেগাস্থেনিস বলছে যে ১৫৩ জন রাজার তালিকা দিয়েছিলেন, ঠিক আছে? পাণ্ড্য রাজ্যে এরকম বড় বড় কিছু গল্প দিয়েছিল, কিন্তু সবটা সত্যি না। এছাড়া তিনি একদিকে বলছেন ভারতে একদিকে যুদ্ধ হতো, পাশে কৃষক চাষ করতো, ঠিক আছে? মানে কৃষকরা কৃষক চাষ করছে, পাশে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের সময় ক্ষেত ফসল নাকি ধ্বংস করা মানে কোনো রকম প্রথা ছিল না, যে কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখা হতো। এই বিষয়টা কিন্তু আমরা মানে দেখতে পাই। এর পাশাপাশি যদি দেখা যায় যে তোমার এর পাশাপাশি যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তোমাদের বলছে যে জনগণকে ৭টি শ্রেণীতে বিভক্ত করা ছিল। এই বিষয়গুলো না আমরা বেঙ্গাশ্রেণী মানে যখন মৌর্য পড়বো সেখানে ডিটেলসে আলোচনা করবো। সমাজে ৭টি শ্রেণীর কথা কি বলা হয়েছে, ৭টি শ্রেণী ঠিক মানে ঠিক ক্রোনোলজিক্যালি মনে রাখতে হয়। দার্শনিক থেকে শুরু মানে কিসের মানে মন্ত্রীতে শেষ হচ্ছে, তার মাঝে প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি মনে রাখতে হয়। এখান থেকে এরকমভাবে প্রশ্ন আছে। তো মেগাস্থেনিস বলেছিল যে কিছু ভুলভাল যেমন তথ্য দিয়েছিল, যে ভারতে কখনো দুর্ভিক্ষ হতো না, এটা একটা ভুল তথ্য দিয়েছিল। মানে ভুল তথ্য কোনটা সেটা দিয়ে সেটাও কিন্তু জানতে হবে। এবং ভারতীয়রা বলছে সুদের কারবার টাকা নাকি তারা সুদের কারবার করতো না, টাকা ধার নিত না। কিন্তু অর্থশাস্ত্রে কিন্তু কৌটিল্য অর্থশাস্ত্রে আমরা দেখতে পারি সেই সময় মানুষরা সুদের কারবার করছে। এমনকি বলতো ভারতীয়রা কখনো তাদের দেশের বাইরে যায়নি, এটা সম্পূর্ণ ভুল। কারণ ভারতীয়দের দ্বারাই কিন্তু মিশরে সেই সব সেই সময় বেশ বেশ কিছু পুস্তক পাঠানো হয়েছিল, ঠিক আছে? মানে সেই সমস্ত পুস্তকগুলো বিভিন্ন অনুবাদ করা হয়েছিল। সুতরাং এছাড়া বলতো তিনি ভারতীয়রা মদ খেত না, এই ধরনের কিছু ভুল তথ্য তিনি দিয়েছেন। যাই হোক, এর পাশাপাশি ভারতে দাসপ্রথা দেখা যেত না, এই ধরনের কিছু ভুলভাল তথ্য দিয়েছিল, কিন্তু দেখা গেছিল দাসপ্রথা ছিল, কৌটিল্য অর্থশাস্ত্র বলা আছে। এছাড়া আমরা যদি দেখি বেশ কিছু অন্যান্য যদি গ্রিক রোমান লেখকরা যেমন দেখা যায়, যেমন ধরুন ডিওডোরাস। এই ডিওডোরাস কি বই লিখেছিল? বিবলিওথেকা বলে একটা, হিস্টোরিকা বলে একটা তো বই লিখেছিল, ঠিক আছে? এই বইয়ের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তো ইনি কিন্তু ডিওডোরাসের লেখাটার একটা বইটা এর লেখা থেকে যদি কোনো স্টেটমেন্ট দেয়, বুঝে নেবেন মানে মানে কি বলবো, বড় বড় ভূগাস কিছু স্টোরি দিত, মানে যার বাস্তবতা নিয়ে বাস্তবতা ভার মানে খুব কঠিন। এই ধরনের কিছু ঘটনা নিয়ে তিনি এই ধরনের বই লিখেছেন। তিনি মোট নাকি 40টা বই লিখেছিলেন, ঠিক আছে? এবং তিনি তার বইয়ের নামটা একটু মাথায় রাখবেন। এর পাশাপাশি যদি আমরা দেখি স্ট্র্যাবো, ওকে? স্ট্র্যাবোর বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফি, মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাবোর বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফি। স্ট্র্যাবো বলেছেন যে প্রায়শই মানে যারা ভারত সম্পর্কে লিখেছেন তারা মিথ্যাবাদী বা প্রাচীন ভারতের ইতিহাসে একটা ভুল জিনিস দিয়েছেন। তিনি নাকি একমাত্র ঠিকঠাক দিয়েছেন, এবং আরো কিছু আছে তারাই ঠিক দিয়েছেন, বাকি সবাই ভুলভাল মানে উপস্থাপনা করেছে ঘটনা। এইরকম তিনি কিছু একটা উত্থাপন করতে চেয়েছেন তার মতামত, ওকে? এর পাশাপাশি প্লিনির যদি লেখা বই দেখি আমরা, ন্যাচারাল হিস্টোরিকা বলে একটা বই আছে। এখানে না 37টা অধ্যায় আছে। এই 37টা অধ্যায় নোটে দেওয়া দরকার ছিল না, কিন্তু নেটে যেভাবে প্রশ্ন দেওয়া শুরু করেছে, কোন বইতে কটা অধ্যায় আছে বা এই অধ্যায় আছে কিনা, এই ধরনের প্রশ্ন আসতে শুরু করেছে। সুতরাং কোন দিন কি দিয়ে দিতে পারে এদের কোনো বিশ্বাস নেই। এবং তার এই ন্যাচারাল হিস্ট্রিটার মধ্যে প্রাণী, উদ্ভিদ, খনিজ পদার্থ এই সমস্ত বিষয় কিন্তু বর্ণনা করেছে। এবং তিনি খুব একটা ভালো জিনিস দেখিয়েছিলেন যে রোম ভারতের সাথে বাণিজ্য করছে, এবং তার ফলে মানে ভারতের কোষাগার নাকি খালি হয়ে যাচ্ছে। রোম বিলাসবহুল পণ্য পেতে প্রতি বছর 10 কোটি নাকি স্টেটাস ব্যয় করছে। মানে রোমের এতে খুব এফেক্ট করছে, রোমের কোষাগার খালি হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে প্লিনি তার বইতে ব্যাখ্যা করছেন, ওকে?